বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ন্যাশনাল কলেজের স্কুল শাখার অনলাইন শ্রেণী কার্যক্রমে তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে অনেক দিন পর তোমাদের সাথে আমি অনলাইনে যোগাযোগ করছি। প্রায় এক সপ্তাহ আমাদের পূজা এবং ঈদে মিলাদুন্নবীর বন্ধ ছিল। আমরা শ্রেণী কার্যক্রম থেকে বিরত ছিলাম। এখন আজকে আবার আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করছি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আর আমি আজকে তোমাদেরকে তোমাদের রুটিন অনুযায়ী ফিনান্স ও ব্যাংকিংয়ের নবম দশম শ্রেণীর 11 অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায় এটি আমার দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমি ব্যাংকের আমানত কী এবং ব্যাংকের যে হিসাবের প্রকারভেদ এবং এগুলোর পার্থক্য বা বৈশিষ্ট্য এগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আজকে যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে, দেখো, ইলেকট্রনিক ব্যাংকিংয়ের বিভিন্ন পণ্য ও সেবা। আমরা জানি বর্তমান বিশ্ব একটি আধুনিক বিশ্ব, ঠিক আছে? এখানে তথ্য ও প্রযুক্তির অনেক উন্নতি হয়েছে। যখন একদম শুরুতে আমরা যখন ব্যাংকের ইতিহাস পড়েছিলাম তখন আমরা জেনেছি যে ব্যাংক কীভাবে গঠিত হয়েছিল, যে একটা জায়গায় একজন মহাজনের মতো থাকতো, যাদের টাকা জমা দেওয়ার ছিল তারা টাকা জমা দিত এবং অন্যরা সেখান থেকে ঋণ নিত। এভাবে করে ব্যাংকের প্রচলন শুরু হয়েছে। পরবর্তীতে এটি একটি আর্থিক প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে। কিন্তু যেহেতু বর্তমান বিশ্ব একটি আধুনিক বিশ্ব এবং তথ্য প্রযুক্তি দিন দিন ক্রমান্বয়ে কী হচ্ছে, উন্নতি হচ্ছে, ব্যাংকিংয়ের ক্ষেত্রেও সেটার প্রভাব পড়েছে এবং অনেক বেশি প্রভাব পড়েছে, ঠিক আছে? এখন এই যে বর্তমান বিশ্বে তথ্য প্রযুক্তির যে উন্নতি হয়েছে সেটা ব্যাংকিং ক্ষেত্রে কিভাবে কাজ করছে সেই নিয়ে আজকে আমরা আলোচনা করব, ঠিক আছে? আজকে আমরা আলোচনা করব ইলেকট্রনিক ব্যাংকিংয়ের বিভিন্ন পণ্যের মধ্যে প্রথম যেটি পড়ে সেটি হচ্ছে ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড, ঠিক আছে? ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডটা আসলে কি? ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড হচ্ছে একটি ইলেকট্রনিক প্লাস্টিক কার্ড। ইলেকট্রনিক প্লাস্টিক। দেখবে তোমাদের পরিবারের হয়তো বাবা বা ভাইয়ের কাছে বা বোনের কাছে এই ধরনের ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড থাকতে পারে। তোমরা দেখতে পারবে যে একটি প্লাস্টিকের মোটা ইলেকট্রনিক কার্ড। এই কার্ডটা কে ইস্যু করে? ইস্যুকারী হচ্ছে কে? এই প্লাস্টিক ইলেকট্রনিক কার্ডের ইস্যুকারী হচ্ছে ব্যাংক। ইস্যুকারী কে? ইস্যুকারী হচ্ছে ব্যাংক। কাকে ইস্যু করছে ব্যাংক? কাকে ইস্যু করছে বলো তো? গ্রাহককে। ইস্যুকারী মানে কি? প্রদান করছে। এই ইলেকট্রনিক প্লাস্টিক কার্ড মানে ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড কে দিচ্ছে? কে ইস্যু করছে? সে করছে হচ্ছে ব্যাংক। কাকে করছে? গ্রাহককে এটা ইস্যু করছে, তাই না? এই প্লাস্টিক ইলেকট্রনিক কার্ড মানে ডেবিট ও ক্রেডিট কার্ডের কাজটা মূলত কি? ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে আমরা যখন দোকানে যাই কোনো কিছু কেনাকাটা করার জন্য, তখন কি করতে হয়? আমাদের নগদ টাকা দিয়ে কিনতে হয়, তাই না? কিন্তু ডেবিট ও ক্রেডিট কার্ড থাকলে তোমাকে যে নগদ টাকা দিয়ে কিনতে হবে তার কোনো কথা নেই। তুমি কার্ডের মাধ্যমেও পণ্য কিনতে পারবে, ঠিক আছে? কেনাকাটা করা যাবে। তোমরা যদি আড়ংয়ে যাও বা বিভিন্ন ধরনের বড় যে শপিং মলগুলো আছে সেখানে বেশিরভাগ ক্ষেত্রে কেনাকাটা করার ক্ষেত্রে তুমি ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে ক্রয় করতে পারো, ঠিক আছে? কিন্তু ডেবিট ও ক্রেডিট কার্ডের একটি বড় পার্থক্য হচ্ছে, ডেবিট কার্ডে দেখাই, আমি এখানে দেখাই, ডেবিট কার্ডে তোমার অ্যাকাউন্টে যত টাকা থাকবে ঠিক তত টাকারই কি কেনাকাটা তুমি করতে পারবে। ধরো তোমার অ্যাকাউন্টে আছে হচ্ছে 20,000 টাকা, ঠিক আছে? এই 20,000 টাকার যদি কিনো পণ্য,
তোমার অ্যাকাউন্টে যে 20,000 টাকা আছে এই টাকারই পণ্য তুমি ক্রয় করতে পারবা। এর বেশি যদি কিনো সেক্ষেত্রে তোমাকে নগদে পরিশোধ করতে হবে, ঠিক আছে। কিন্তু ক্রেডিট কার্ডে ধরো তোমার অ্যাকাউন্টে আছে হচ্ছে 20,000 টাকায় ধরলাম, ঠিক আছে, কিন্তু কেনাকাটা করতে যেয়ে তুমি করে ফেলছো 25,000 টাকা। এই 5,000 টাকা কি করবে? তোমাকে ক্রেডিট মানে ঋণ হিসেবে ব্যাংক দিবে, ঠিক আছে। তুমি ক্রেডিট কার্ড থাকলে তুমি তোমার জমার অতিরিক্ত অর্থ দিয়েও কিন্তু ক্রয় করতে পারছো, কিন্তু ডেবিট কার্ডের বেলায় তোমার অ্যাকাউন্টে যত টাকা আছে শুধুমাত্র সেই টাকায় তুমি কি করতে পারবে? ক্রয় করতে পারবে, এর বেশি ব্যাংক দিবে না। কিন্তু ক্রেডিট কার্ডের ক্ষেত্রে তোমার জমার অতিরিক্ত অর্থ তুমি উত্তোলন করতে পারছো ঋণ হিসাবে, সেটা ব্যক্তিগত ঋণ হিসাবে হবে এবং পরবর্তীতে নির্দিষ্ট সময় শেষে সুদের মাধ্যমে তুমি এই টাকা ব্যাংকে ফেরত দিতে পারবে, ঠিক আছে। তাহলে আমরা ডেবিট ও ক্রেডিট কার্ড হিসেবে কি জানতে পারলাম? যে ডেবিট ও ক্রেডিট কার্ড হচ্ছে ইলেকট্রনিক প্লাস্টিক কার্ড, এটা মাধ্যমে কে ইস্যু করে? এর ইস্যুকারী হচ্ছে ব্যাংক। কাকে ইস্যু করছে? গ্রাহককে করছে। এবং ডেবিট ও ক্রেডিট কার্ডের যে একটি পার্থক্য হচ্ছে দুটির মাধ্যমেই কিন্তু তুমি কেনাকাটা করতে পারছো। আমরা জানি যে নগদ দিয়ে আমরা কেনাকাটা করে থাকি, কিন্তু যদি আমি সবসময় নগদ না নিতে চাই, নগদের মাধ্যমে কেনাকাটা করতে না চাই, তখন কি করব? আমরা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড ইউজ করেও করতে পারবো। কিন্তু ডেবিট কার্ডের বেলায় তোমাকে তোমার অ্যাকাউন্টে যত টাকা থাকবে তত টাকায় কেনাকাটা তুমি করতে পারবে, কিন্তু ক্রেডিট কার্ডে তোমার অ্যাকাউন্টের অতিরিক্ত অর্থ দিয়েও তুমি কিনতে পারবে, সেক্ষেত্রে সেটা ঋণ হিসেবে বিবেচিত হবে এবং সেই ঋণের উপর কিছু সুদ দিয়ে সেটা করা যাবে, ঠিক আছে। এবং এই কার্ডের মাধ্যমে তুমি এটিএম বুথ ব্যবহার করে টাকা উত্তোলনও করতে পারবে, ঠিক আছে। আশা করছি তোমাদের সবার ডেবিট ও ক্রেডিট কার্ড সম্পর্কে স্পষ্ট ধারণা হয়ে গেছে। এখন আমরা যেটা শিখব সেটা হচ্ছে এটিএম। এটিএম হচ্ছে অটোমেটেড টেলার মেশিন। অটোমেটেড টেলার মেশিন এমন একটি যন্ত্র যেটার মাধ্যমে তুমি ব্যাংকের কর্মচারীদের উপস্থিতি ছাড়াও তোমার অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন করতে পারবে। আমরা যখন টাকা তুলতে যাই ব্যাংকে, তখন কি চেকের মাধ্যমে যায়, ব্যাংকের কর্মচারীরা থাকে, তারা আমাদেরকে টাকা দেয় সাধারণত, কিন্তু দেখবে যে প্রায় সব ব্যাংকেরই বুথ আছে, এটিএম বুথ, যেটা পুরোটা হচ্ছে অটোমেটেড টেলার মেশিন। এই মেশিনের মাধ্যমে তোমাকে একটি এটিএম কার্ড দেওয়া থাকে, সেই কার্ড পাঞ্চ করে তুমি কি করতে পারো? টাকা উত্তোলন করতে পারো। এক্ষেত্রে তোমার অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারো। এক্ষেত্রে কি ব্যাংকের কি দরকার নাই? ব্যাংকের কর্মচারীর উপস্থিতির দরকার নেই, উপস্থিতি প্রয়োজন নেই, ঠিক আছে। তার উপর আমরা যখন ব্যাংক থেকে টাকা তুলতে যাই আমাদেরকে 10টা-5টার সময় মেনটেন করে তুলতে হয়, যে এর পরে গেলে আমি টাকা তুলতে পারবো না। কিন্তু এটিএম মেশিন থেকে তুমি সেই সময়ের 10টা-5টা সময়ের যে বাধ্যবাধকতা নেই। তোমার প্রয়োজন রাত 8টায়, তুমি 8টায় তুলতে পারবা, সকাল 9টায়, তুমি সময়ের বাধ্যবাধকতা নেই, ঠিক আছে। আচ্ছা, তার আগে 10টা-5টা সময়ের যেহেতু বাধ্যবাধকতা নেই,
তাহলে আমরা কি এটিএম এর একটা সুবিধা হচ্ছে, আরও কিছু সুবিধা হচ্ছে যে তুমি কি ব্যাংকে টাকা তুলতে পারছো, ব্যাংকের হিসাব বিবরণী পাচ্ছ। যখন তুমি টাকা তুলবা তোমাকে একটা তোমার ব্যাংকে কত টাকা আছে, সেই ধরনের কত টাকা উত্তোলন করলে এটা একটা লিস্টও তুমি কি পেয়ে যাচ্ছ, এবং ব্যাংকে টাকা জমাও প্রদান করা যাচ্ছে এই মেশিনের মাধ্যমে। ঠিক আছে, তারপর আমরা এখন জানবো মোবাইল ব্যাংকিং। মোবাইল ব্যাংকিং। মোবাইল ব্যাংকিংটা কি? মোবাইল ব্যাংকিং হচ্ছে মোবাইল ব্যবহার করে যে ব্যাংকিং লেনদেন সম্পন্ন করা হয় সেটা হচ্ছে মোবাইল ব্যাংকিং। দেখো, ধরো তুমি তোমার ব্যাংক থেকে টাকা উত্তোলন করার জন্য তোমার ভাইকে দিলে, যে চেক প্রদান করলে, চেক দিলে যে তুমি ব্যাংক থেকে আমার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়ে আসো। সেক্ষেত্রে কি করে ব্যাংক মোবাইলের মাধ্যমে, তোমার নাম্বারের মাধ্যমে কি করে, নিশ্চয়তা প্রদান করে যে সত্যি কি আমি তাকে টাকাটা দিব, তুমি কি সেই ব্যক্তি, তুমি কি পাঠাইছো। এই যে মোবাইলের মাধ্যমে কি লেনদেন সম্পন্ন করা যাচ্ছে। তারপর হচ্ছে SMS ব্যাংকিং। SMS ব্যাংকিং এর মাধ্যমে কি করা যায়, দেখো তোমার ব্যাংক অ্যাকাউন্টে SMS এর মাধ্যমে তোমার ব্যাংকের স্থিতি সম্পর্কে জানতে পারো। তোমার ব্যাংকে যদি কোনো টাকা জমা, ব্যাংক অ্যাকাউন্টে যদি টাকা জমা হয়, সেক্ষেত্রে মোবাইলে SMS এর মাধ্যমে সে জমা টাকার পরিমাণ, কত টাকা জমা হয়েছে, মোট কত টাকা আছে সব জানতে পারো। আবার যদি টাকা উত্তোলন করো সেক্ষেত্রেও কিন্তু জানা যায়। তাহলে এইভাবে SMS এর মাধ্যমেই কিন্তু এই ধরনের কার্যক্রম হয়ে থাকে। ঠিক আছে, তারপর হচ্ছে ইন্টারনেট ব্যাংকিং। ইন্টারনেট ব্যাংকিংটা কি? দেখো, ইন্টারনেট ব্যাংকিং হচ্ছে এর মাধ্যমে, বললাম না বর্তমান বিশ্ব খুব আধুনিক বিশ্ব, এই বিশ্বে গ্লোবালাইজেশন হয়েছে, বিশ্বায়ন হয়েছে। মানুষ শুধুমাত্র তার দেশ, জেলা, অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ নেই, পুরো বিশ্বের সাথে তাকে যোগাযোগ রক্ষা করে চলতে হয়। আর ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ব্যাংকের যে নির্দিষ্ট, তুমি যে ব্যাংকের গ্রাহক, সে ব্যাংকের নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে এবং পাসওয়ার্ডের মাধ্যমে তুমি নিবন্ধিত হবে, যদি সে ব্যাংকে তুমি গ্রাহক হয়ে থাকো। যদি সেটা হয়, যদি নির্দিষ্ট আইডি এবং পাসওয়ার্ড, ওয়েবসাইট এবং পাসওয়ার্ডের মাধ্যমে গ্রাহক নিবন্ধিত হয়, তাহলে কি হবে, বিশ্বের যে কোনো জায়গা থেকে সে তার লেনদেন সম্পন্ন করতে পারবে, সে তহবিল ট্রান্সফার করতে পারবে। ধরো সে আছে কুয়েত, সে কুয়েত থেকে বাংলাদেশে টাকা পাঠাবে, সেটা কিভাবে, সে ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে সে তার তহবিলটা ট্রান্সফার করতে পারছে। ঠিক আছে, এরপর সে বিল পরিশোধ করতে পারছে, সে আছে অন্য দেশে কিন্তু সে এই ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে তার দেশের কিছু বিল ব্যাংকের মাধ্যমে পরিশোধ করতে পারছে। এগুলোই হচ্ছে কি ইন্টারনেট ব্যাংকিং। তারপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে এনি ব্রাঞ্চ ব্যাংকিং। এনি ব্রাঞ্চ ব্যাংকিং। এনি ব্রাঞ্চ ব্যাংকিংটা কি আসলে? দেখো, এনি ব্রাঞ্চ ব্যাংকিংয়ের সুবিধা হচ্ছে, দেখো তুমি আছো, তোমার ধরো তুমি ABC ব্যাংকে, তোমার একটি ABC ব্যাংকের বাড্ডা শাখায়, ঠিক আছে, বাড্ডা ব্রাঞ্চে ABC ব্যাংকের বাড্ডা ব্রাঞ্চে তোমার একটা অ্যাকাউন্ট আছে। ঠিক আছে, এখন তোমার বাবা মা থাকে হচ্ছে খুলনায়। কই থাকে? খুলনা। তখন তুমি
তোমার এই বাড্ডা ব্রাঞ্চ থেকে বাবা মাকে খুলনায় টাকা পাঠাতে চাচ্ছ, এখন তোমার পক্ষে যে বাবা মাকে টাকা দেওয়া সম্ভব হচ্ছে না, তখন তুমি কি করবা? এই এবিসি ব্যাংকে যে খুলনায় একটি শাখা আছে, সেই শাখায় যদি তুমি টাকা পাঠাও, সেখান থেকে তোমার আত্মীয় স্বজন বা যার নিকট তুমি টাকা পাঠাতে চাচ্ছ তাকে তুমি পাঠাতে পারো। এটাকে বলে এনি ব্রাঞ্চ ব্যাংকিং। এটার সুবিধা হচ্ছে কি, এক স্থান থেকে আরেক স্থানে খুব সহজেই তুমি তহবিল ট্রান্সফার করতে পারছো। ঠিক আছে, আশা করছি যে তোমাদের ইলেকট্রনিক ব্যাংকের বিভিন্ন পণ্য বা সেবা সম্পর্কে ধারণা হয়েছে। আর যদি কারো কোনো বিষয় বুঝতে অসুবিধা হয়, আমাকে কিন্তু তোমরা জানাতে পারো, আমি আছি তোমাদের জন্য। ঠিক আছে, এই পর্যন্ত আমরা ইলেকট্রনিক ব্যাংকিংয়ের যেই পণ্য বা সেবাগুলোর কথা আমরা জানলাম, সেটা হচ্ছে ডেবিট ও ক্রেডিট কার্ড, তারপর হচ্ছে এটিএম সম্পর্কে জেনেছি, মোবাইল ব্যাংকিং, এনি ব্রাঞ্চ ব্যাংকিং ও ইন্টারনেট ব্যাংকিং। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছ। আর এখন আমি ব্যাংকের যে হিসাব খোলার ক্ষেত্রে গ্রাহকের কিছু বিবেচ্য বিষয় আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, যারা পরে জয়েন করেছো তারা অবশ্যই একটু আগে থেকে ক্লাসটা দেখে নিবে, কারণ আমি তখন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি কিন্তু। ঠিক আছে, এখন আমরা জানবো হচ্ছে ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে গ্রাহকের যে বিবেচ্য বিষয়গুলো আছে সেগুলো। ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে গ্রাহকের বিবেচ্য বিষয়। আচ্ছা, ব্যাংক হিসাব আমি যে প্রথম ক্লাসটা করিয়েছিলাম, সেখানে কিন্তু ব্যাংকের হিসাব খোলার যে বিষয়গুলো, ব্যাংকে কি কি ধরনের প্রকারভেদ, হিসাবের প্রকারভেদগুলো নিয়ে কিন্তু আলোচনা করেছি। এখন আমি যেটা তোমাদেরকে বলতে চাচ্ছি যে আমি একজন গ্রাহক, আমি ব্যাংকের যে হিসাব খুলবো, সেই হিসাব খুলতে গেলে আমার কী কী বিষয় মাথায় রেখে হিসাবটা খুলতে হবে, যে আমি আসলে এই ব্যাংকে হিসাব খুলতে চাই কিনা। সেক্ষেত্রে প্রথম যে বিষয়টা বিবেচনা করতে হবে সেটা হচ্ছে ব্যাংকের অবস্থান। এখন যদি আমি একজন ব্যবসায়ী হই, হ্যাঁ, আমি যদি এখন একজন ব্যবসায়ী হই এবং আমি অবস্থান করছি মিরপুরে, ঠিক আছে, ধরো আমি এই নামক একজন ব্যবসায়ী, আমি মিরপুর থাকি এবং আমার যে ব্যবসাটা মিরপুর কেন্দ্রিকই, ঠিক আছে। কিন্তু আমি যদি এখন মিরপুরে ব্যাংক অ্যাকাউন্ট না খুলে আমি যদি বাড্ডায় খুলি, তাহলে কি আমার জন্য কঠিন হয়ে যায় না? আমার অবস্থানটা, আমি মিরপুর, যেহেতু ব্যবসায়ীরা সাধারণত, আমি বলেছি কিন্তু গত ক্লাসে, চলতি হিসাব খুলে থাকে। কারণ কি, প্রায় প্রতিদিন যতবার ইচ্ছা তুমি টাকা জমা দিতে পারছো, টাকা উত্তোলন করতে পারছো। ব্যবসা করতে গেলে বারবার লেনদেনের করার প্রয়োজন হয়, টাকা উত্তোলন ও জমা প্রদান বারবার করার প্রয়োজন হয়। সেক্ষেত্রে চলতি হিসাব ব্যবসায়ীর জন্য উপযুক্ত। সেই ক্ষেত্রে যদি আমার বারবার 3 বার 4 বার 5 বার টাকা উত্তোলন আর জমা প্রদান করতে হয়, আর সেক্ষেত্রে যদি আমি মিরপুরে অবস্থান করছি অথচ আমি ব্যাংক অ্যাকাউন্ট খুলে রাখলাম বাড্ডায়, সেক্ষেত্রে কি আমার জন্য সুখকর হবে? হবে না। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? আমার অবস্থান অনুযায়ী যেই ব্যাংকটা কাছাকাছি আছে সেখানে আমার ব্যাংক হিসাব অবশ্যই খুলতে হবে। ঠিক আছে, এরপর হচ্ছে দক্ষতা কি? ব্যাংক তো অনেক রয়েছে, তাই না? কিন্তু প্রতিটা ব্যাংকে যে দক্ষ হবে তা কিন্তু নয়। আমাকে বিবেচনা করে দেখতে হবে যে এই ব্যাংকের কর্মচারীরা কি পরিমাণ সেবা কত সময়ের মধ্যে আমাকে দিতে পারছে। যে ব্যাংকের, ধরো 2টা ব্যাংক আছে, এ ব্যাংক আর বি ব্যাংক, এর মধ্যে যে ব্যাংকের কর্মচারীরা বা যে ব্যাংকটি আমাকে সেবা প্রদানের ক্ষেত্রে কম সময় সেবা প্রদান করতে পারছে, আমি কিন্তু সেই ব্যাংকের দিকে আগ্রহী হয়ে উঠব। তারপর হচ্ছে, আমি একটু দ্রুত শেষ করে দেই যেহেতু ক্লাস টাইমটা এটা তেমন একটা কঠিন না। তারপর হচ্ছে বহুমুখী সেবা বলতে দেখবা
তুমি হয়তো বৈদেশিক পণ্য আনা নেওয়া করছো, আমদানি রপ্তানির কাজে ধরনের ব্যবসা করছো, ঠিক আছে, কিন্তু তুমি যে ব্যাংকে অ্যাকাউন্ট করেছো সে ব্যাংকে বৈদেশিক সেবা প্রদান করার মতো সামর্থ্য নাই। প্রতিটা ব্যাংকে প্রতিটা শাখায় কিন্তু এই সুযোগ সুবিধা দেয় না। যে শাখাতে এই ধরনের সুযোগ সুবিধা আছে, যেহেতু তুমি পণ্য আমদানি রপ্তানির কাজে ব্যস্ত কাজ করে থাকো, সেক্ষেত্রে তোমাকে এমন ব্যাংকে হিসাব খুলতে হবে যে ব্যাংকে এই ধরনের সুবিধাদি প্রদান করে থাকে। তারপর হচ্ছে সুনাম কিন্তু অনেক বড় একটি বিষয়। সুনাম হচ্ছে কি, দেখবা দীর্ঘদিন ধরে যে ব্যাংক, ধরো আমরা যখন কোনো একটা পণ্য ব্যবহার করি, তোমরাই যদি ব্যবহার করো, তোমরা অনেক সময় বলে থাকো এই বন্ধু বান্ধবদের এই কলমটা নাও, এই কলমটা অনেক আগে থেকে ব্যবহার করছি, অনেক দিন ধরে ব্যবহার করছি, এটা ভালো। একটা নতুন কলম যদি বাজারে আসে সেটা সম্পর্কে কিন্তু মানুষ সেভাবে কি জানতে পারে না, তখন সেটার প্রতি অতটা কিন্তু আস্থাও রাখতে পারে না, বুঝতে পারে না যে আসলে এটা ভালো হবে কি হবে না, একটা ডাউট থাকে, তাই না? সুনাম হচ্ছে ঠিক সেরকম, দীর্ঘদিন ধরে যে ব্যাংকটা সফলতার সাথে ধরো অনেক ধরনের বহুমুখী সেবা দিচ্ছে, দক্ষতার সাথে কাজ করছে বা বৈদেশিক সেবা দিচ্ছে, সেই ব্যাংকের প্রতি যেরকম মানুষের আগ্রহ থাকবে, সুনাম থাকবে এই কাজগুলোর, সেই ব্যাংকেই কি মানুষের কি করতে হবে, গ্রাহকের হিসাব খোলার চেষ্টা করতে হবে। তারপর হচ্ছে অনলাইন সেবা। এই যে একটু আগে আমি যে সেবাগুলোর কথা বললাম, ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড, SMS, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং বা ইন ব্রাঞ্চ ব্যাংকিংয়ের যে সুবিধাগুলো যে ব্যাংক দিতে পারবে, সে ব্যাংকে কি এ ধরনের হিসাব খোলার ব্যবস্থা করতে হবে, ঠিক আছে? তাহলে হিসাব খোলার ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই ব্যাংকগুলো এই সুবিধা দিচ্ছে, আমাকে এই ব্যাংকে করতে হবে, হিসাব খুলতে হবে। তাহলে আজকে আমি যে দুটি টপিক নিয়ে আলোচনা করলাম, যে ইলেকট্রনিক পণ্য বা সেবা, আরেকটা হচ্ছে ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে গ্রাহকের যে বিবেচ্য বিষয়গুলো, এই দুটি বিষয় অবশ্যই ভালোভাবে অনুশীলন করবে। আর তোমরা আশা করছি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামী ক্লাসে আবার কথা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।